চন্দ্রনগর রাজ্য এক অনন্য স্থান, যেখানে প্রতিটি সকাল যেন সোনার আলো ছড়িয়ে পড়ে। এই রাজ্যের প্রতিটি কোণ ছিল প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি। বিশাল প্রাসাদ, সবুজে ঘেরা বাগান আর সুখী প্রজা, সব মিলিয়ে এই রাজ্য ছিল এক বিশেষ জগৎ। কিন্তু চন্দ্রনগরের সবচেয়ে বড় গর্ব ছিল তার রাজকন্যা ইন্দুমতি। তার সৌন্দর্যের কথা দূর দূরান্তে ছড়িয়ে পড়েছিল। সৌন্দর্য ঈশ্বরের দান, কিন্তু সেটা নম্রতা আর সদ্গুণ দিয়ে শোভিত করতে হয়। ইন্দুমতি শুধু রূপে নয়, বুদ্ধি আর করুণায়ও সকলের মন জয় করত। কিন্তু এই রাজকন্যার সেবায় ছিল এক দাসী, রত্না। রত্না, তুমি কি দেখেছ? এবারকার গোলাপগুলো কত সুন্দর ফুটেছে। হ্যাঁ রাজকুমারী, কিন্তু ওনার সৌন্দর্য আপনার হাসির সামনে কিছুই না। দুজনেই হেসে ওঠে। রত্নার একমাত্র ছেলে বালা, শিক্ষিত ও সৎ, কিন্তু কর্মহীনতায় ভুগছিল। সে প্রায়ই তার মায়ের সঙ্গে প্রাসাদে আসত, কিন্তু নিজের অবস্থার কারণে সবসময় হতাশায় ডুবে থাকত। বালা, তুই আজ আবার না খেয়ে বসে আছিস। আর কতদিন এভাবে ক্ষুধার্ত তৃষ্ণার্ত হয়ে থাকবি? মা, আমি আর কতদিন তোমার ভরসায় বাঁচব? আমার পড়াশোনার তো কোনো দামই নেই, একটা চাকরিও জোটে না। বাবা, সবকিছুর একটা ঠিক সময় হয়। শুধু পরিশ্রম করে যা, ঈশ্বর নিশ্চয়ই ভালো কিছু করবেন। মায়ের কথায় বিশ্বাস ছিল ঠিকই, কিন্তু বেকার জীবনের তীব্র যন্ত্রণা তার মনকে গহীনভাবে গ্রাস করে ফেলেছিল। আর ঠিক সেই সময়ে এমন একদিন এল, যা তার জীবন বদলে দিল। বালা, আমি রাজকুমারীর ঘরে যাচ্ছি। তুই এখানেই অপেক্ষা কর। প্রাসাদে অনুমতি ছাড়া কোথাও যাবি না। ঠিক আছে মা, আমি এখানেই থাকব। বালা চারপাশে তাকায়। হঠাৎ তার চোখ পড়ে প্রাসাদের বাগানের দিকে। রাজকন্যা ইন্দুমতিকে দেখেই সে অভিভূত হয়ে যায়। একে এত সুন্দর, এত কোমল, সত্যি কি এমন মানুষ এই পৃথিবীতে থাকে? উনি কি কোনো দেবী? না, উনি তো রাজকুমারী ইন্দুমতি হবেন। মা ওর কথা বলেছিল, কিন্তু এরকম রূপ আমি আগে কখনো দেখিনি। যে বালা এতদিন নিজের লড়াইয়ে আটকে ছিল, সে এখন এক নতুন জটিলতায় পড়ে গেল। এক মুহূর্তেই যেন তার জীবন পাল্টে গেল। কেউ মনে হচ্ছে রত্নার ছেলে। বেচারা বড় চিন্তিত দেখাচ্ছে। ইন্দুমতি সামনে এগিয়ে যায়। বালা দাঁড়িয়ে থাকে, যেন সময় থেমে গেছে।
এটা ছিল প্রথম দেখা, কিন্তু এটি বালার মনে এক গভীর ছাপ ফেলে যায়। এখন তার জীবনের প্রতিটি মুহূর্ত ইন্দুমতির ভাবনায় ডুবে থাকত। প্রাসাদ থেকে ফেরার পর বালার ব্যবহার সম্পূর্ণরূপে বদলে গিয়েছিল। কোনো কাজেই তার মন বসছিল না। রাজকন্যার সৌন্দর্য তার চোখ ও হৃদয় গেঁথে গিয়েছিল। বালা, কি হয়েছে? তোর মুখ এত ফ্যাকাশে কেন দেখাচ্ছে? কিছু না মা, শুধু একটু ক্লান্ত লাগছে। আমি কেন ওর কথা এত ভাবছি? উনি তো রাজকুমারী, আর আমি তো কিছুই না। কিন্তু মনটা বলে ওই আমার ভাগ্যে আছে। বালার অবস্থা দিন দিন খারাপ হচ্ছিল। এখন তার না খিদে পেত, না পড়াশোনায় মন বসত। সে সারাক্ষণ রাজকন্যা ইন্দুমতিকে নিয়ে ভাবত। কিন্তু বালার মনের এই গোপন কথা বেশিদিন লুকিয়ে থাকেনি। তার শারীরিক ও মানসিক অবস্থা এতটাই খারাপ হয়ে যাচ্ছিল যে অবশেষে রত্না সত্য জানার সিদ্ধান্ত নেয়। বালা, আর মিথ্যে নয়, সত্যিটা বল, কি হয়েছে? তুই আমার কাছ থেকে কিছু লুকোচ্ছিস। আমাকে বল, তোর এমন অবস্থা কেন হচ্ছে? বালা চুপ করে থাকে। রত্না তাকে নাড়িয়ে তোলে। বাবা, আমার কাছ থেকে কিছু লুকোতে যাস না। আমি তোর মা। তোকে যদি কিছু হয়ে যায়, আমি বাঁচব কি করে? বালার চোখে জল চলে আসে। সে ধীরে ধীরে বলে ওঠে, মা, আমি রাজকুমারী ইন্দুমতিকে ভালোবাসি। আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। রত্না স্তব্ধ হয়ে যায়। কিছুক্ষণের জন্য সে কিছুই বলতে পারে না। তারপর চোখের জল মুছে ফেলে। তুই কি বলছিস বালা? উনি তো রাজকুমারী। আমাদের আর ওনার জগৎ সম্পূর্ণ আলাদা। এরকম স্বপ্ন দেখা নিজেই পাপ। মা, আমি অনেক চেষ্টা করেছি মনটাকে বুঝিয়ে বলার, কিন্তু ওকে আমি ভুলতে পারি না। রত্না বালাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু বালা নিজের জেদে অনড় থাকে। বালার ক্রমাগত অবনতি দেখে রত্না সিদ্ধান্ত নেয় সে রাজকন্যা ইন্দুমতিকে সব জানাবে। সে জানত এটা বড় ঝুঁকি, কিন্তু তার আর কোনো উপায় ছিল না। রত্না, কি হয়েছে? তুমি এত অস্থির কেন? রত্না একটু দ্বিধায় পড়ে, তারপর নিজের কথা বলে, রাজকুমারী, আমি আপনাকে একটা গুরুতর কথা জানাতে চাই। আমার ছেলে বালা, সে আপনাকে ভালোবাসে।
ওর শারীরিক অবস্থা দিনে দিনে খারাপ হয়ে যাচ্ছে। ইন্দুমতি অবাক হয়ে রত্নার দিকে তাকায়। এটা তো সত্যিই গুরুতর ব্যাপার। কিন্তু রত্না, তোমার চিন্তা করার কিছু নেই। আমি এর একটা সমাধান বের করব। রাজকুমারী, আমি শুধু চাই সে এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসুক। সে যেন একটা স্বাভাবিক জীবন যাপন করতে পারে। ও ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই। আমি বুঝতে পারছি রত্না, তোমার ছেলে আমায় ভালোবাসে। আমি চাই ও এই মোহ থেকে বেরিয়ে আসুক। 3 দিন পরে ওকে রাজপ্রাসাদে নিয়ে এসো। ইন্দুমতি, যে শুধু রূপে নয় বুদ্ধিতেও অনন্য ছিল, সে বালার ভুল ভাবনা ভেঙে দেওয়ার এক পরিকল্পনা করল। সে রত্নাকে বলল 3 দিন পর বালাকে প্রাসাদে নিয়ে আসতে। রাজবৈদ্য মশাই, এমন একটা ওষুধ চাই যেটা কিছুক্ষণের জন্য আমার রূপ লোপ করিয়ে দেবে। রাজকুমারী, আপনি কি বলছেন? আপনার সৌন্দর্য তো আমাদের পুরো রাজ্যের গর্ব। এটা আমার পরিকল্পনার একটা অংশ। আমি বালাকে বোঝাতে চাই, সত্যিকারের সৌন্দর্য মুখের জৌলুসে নয়, অন্তরের শুভ্রতায় আর চরিত্রে লুকিয়ে থাকে। ইন্দুমতি 3 দিন ধরে এক বিশেষ ওষুধ খেতে শুরু করল, যার ফলে তার পেট খারাপ হল। তার রূপ ধীরে ধীরে মলিন হয়ে যেতে লাগল। সে তার মল সোনালি ঝকঝকে একটি কলসিতে জমা করতে লাগল। এটাই ছিল পরিকল্পনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। 3 দিন পর রত্না বালাকে নিয়ে প্রাসাদে হাজির হয়। বালা উত্তেজিত। মা, আজ কি আমি রাজকুমারীর সাথে দেখা করতে পারবো? হ্যাঁ বাবা, কিন্তু যাই হোক, সেটা মেনে নেওয়ার জন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে। রত্না বালাকে নিয়ে আসে। ইন্দুমতিকে দেখে সে চমকে ওঠে। এটা কি হলো রাজকুমারী? আপনার সেই রূপ কোথায় গেল? ইন্দুমতি দুর্বল কণ্ঠে কথা বলে, বালা, আমার সৌন্দর্য এখন সেই সোনার কলসে। যদি দেখতে চাও তাহলে কলস খুলে দেখো। বালা দ্রুত কলস খোলে। মলের গন্ধে পুরো ঘর ভরে যায়। বালার সাথে সাথেই বাইরে পালিয়ে যায়। এখন বুঝলি তো বাবা, বাইরের সৌন্দর্য এক ধরনের মায়া মাত্র। আসল সৌন্দর্য মানুষের গুণে থাকে। হ্যাঁ মা, আমি বুঝতে পেরেছি আমার ভুলটা কোথায়। এখন আমি পড়াশোনা আর পরিশ্রম দিয়ে নিজেকে প্রমাণ করব। কিছুদিন পর রাজকন্যা আবার নিজের রূপ ফিরে পায়।
সে বালা ও রত্নাকে প্রাসাদে ডাকে। বালা, তোমায় একটা গুরুত্বপূর্ণ শিক্ষা দিতে গিয়েই আমি এসব করেছি। সৌন্দর্য ক্ষণস্থায়ী, কিন্তু তোমার মন আর কর্মই চিরকাল তোমার সঙ্গে থাকে। আপনি আমাকে জীবনের সবচেয়ে বড় শিক্ষা দিয়েছেন। আমি চিরকাল কৃতজ্ঞ থাকব। এই অভিজ্ঞতার ফলে বালার উপলব্ধি হয় যে সৌন্দর্যের সে পূজা করেছিল তা শুধু বাইরের ছিল। আসল সৌন্দর্য আত্মা ও কর্মে থাকে। বালা, এখন নিশ্চয়ই বুঝেছ জীবনে আসল মূল্য কিসে আছে। নিজের ক্ষমতার ওপর বিশ্বাস রাখো আর তোমার মায়ের ভরসা হয়ে ওঠো। বালা মাথা নিচু করে সম্মতি জানায়। এই ঘটনার ফলে বালার চিন্তাধারায় এক আমূল পরিবর্তন আসে। সে ভুল ভাঙিয়ে জীবনকে নতুনভাবে বুঝতে শেখে।